এই কি অবস্থা? পোলাপান কেমন আছো সবাই? আমরা খুব ইন্টারেস্টিং ভাবে কিন্তু অলরেডি এইচটিএমএল এর বেসিক জিনিসগুলা বোঝানোর চেষ্টা করেছি, তাই না? আমরা হচ্ছে এইচটিএমএল এর ফুল মিনিং, এইচটিএমএল দ্বারা কি বোঝায়, এটা আসলে কি কাজে লাগে, ওয়েবসাইট কত রকমের হয়, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, তারপরে ওয়েবসাইটের স্ট্রাকচার গুলা কিরকম, হ্যাঁ কত রকমের স্ট্রাকচার হইতে পারে, তারপরে ওয়েবসাইট, এখানে ডোমেইন নেম, তারপরে হোস্টিং করা, অথবা একটা ওয়েবসাইটকে যদি আমরা ডেভেলপ করতে থাকি তাহলে তার সিরিয়াল গুলা কিরকম হয়। প্রথমে আমরা ইউআই ইউএক্স ডিজাইন করে নেই একজন ডিজাইনারকে দিয়ে, তারপরে হয়তোবা আমরা কি করি, তারপর একজন কোডারকে দিয়ে আমরা কোড করে নেই, তারপরে আমরা সেখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, রেসপন্সিভ করার বিষয় আছে, যে আমার ওয়েবসাইটটা কোন ডিভাইসে কেমন দেখাবে, এই ব্যাপারটা হলো রেসপন্সিভ করা। তারপরে ওয়েবসাইটটাকে সিকিউরিটির একটা ব্যাপার আছে, তারপর সেখানে একটা ডোমেইন নেম কিনতে হয়, সার্ভারে হোস্টিং করতে হয়। তো এইসব অনেক কিচ্ছা কাহিনী করার পরে সেই ওয়েবসাইটটা পৃথিবীবাসী দেখতে পারে, তাই না? তো আমাদের এখন আলটিমেট গোল হচ্ছে একটা ওয়েবসাইটকে স্ক্র্যাচ থেকে একেবারে মানে অত দূর পর্যন্ত নিয়ে যাওয়া না। কারণ কি, আমাদের তোমাদের সিলেবাসে, এইচএসসি সিলেবাসে খুব বেশি একদম ডিপ জিনিসপত্র নাই। তোমাদের এইচটিএমএল এর একদম সরে সরে ক খ ধরনের জিনিস আছে। হ্যাঁ, এটা মনে হয় আগেও বলছি, তাই না? তো যাই হোক, তো এখন আমাদের মূল কাজ হচ্ছে, আমরা বলছিলাম যে আমাদের কোর্সে আমরা বাংলা নিয়মেও পড়াবো, তারপরে আমরা হচ্ছে অরিজিনাল নিয়মেও শিখাবো। হ্যাঁ, তো বাংলা নিয়ম হচ্ছে হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড, ডিজিটাল বোর্ডে যতটুকু বোঝানো গেছে বুঝাইছি। আলটিমেটলি এইচটিএমএল জিনিসটা বুঝতে গেলে তোমাকে কম্পিউটারে বা কোথাও একটা ডিভাইসে বসতে হবে। যাদের ফোন আছে, শুধুমাত্র ফোন আছে, তারা ফোন দিয়েও করতে পারবা। কোনো একটা কোনো এইরকম সার্চ দিবা যে এইচটিএমএল এর কোনো কোড এডিটর বা টেক্সট এডিটর, এরকম কিছু অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা, অথবা বিভিন্ন ওয়েবসাইটেও এগুলো প্র্যাকটিস করা যায়, করবে। আর যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের ক্ষেত্রে তারা তো অবশ্যই কম্পিউটার ল্যাপটপ ইউজ করেই করবা। তো তোমাদের এইচএসসি লেভেলের যে এইচটিএমএল আছে, এটা করার জন্য ডিভাইস কোনো বাধা নয়। তুমি চাইলে কম্পিউটারে করতে পারো, খুব ভালো হয়, ইজি হয় কাজ করতে। বাট তুমি যদি ফোনও থাকে, তোমার গড়িমসি করার কোনো সুযোগ নাই যে আমার কম্পিউটার নাই, আমি মনে হয় প্র্যাকটিস করতে পারবো না, নেভার। তুমি তোমার ফোন দিয়ে খুব ভালো মতোই প্র্যাকটিস করে ফেলতে পারবা এইচএসসি লেভেলের জিনিসগুলো। তো আমরা আমাদের কোর্সটা ডিজাইন করছি যাতে করে আমরা প্র্যাকটিক্যালটাও শিখাতে পারি। এই কারণে তোমাদেরকে প্রথমত আমরা এই জিনিসটার আউটসাইড নলেজ বা এই জিনিসটার ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। ওভারভিউ এর পরে এখন আমরা এই জিনিসটা সম্পর্কে তোমাকে প্র্যাকটিক্যাল শেখানো শুরু করছি। আর তোমাদের সিকিউ এমসিকিউ যা আছে সেগুলা তো আলাদা বিষয়। তো এখন আমরা মূলত যেটা পড়াচ্ছি সেটা তোমার প্র্যাকটিক্যালে অনেক বেশি হেল্পফুল, এবং তোমার এইচএসসির যে বোর্ড এক্সাম সেখানে মাস্ট হেল্পফুল। কারণ আলটিমেটলি তোমাকে বোর্ড এক্সামে বসে এগুলাই করা লাগবে। বাট আমি এখন তোমাকে, আগে আমি কাগজে কলমে শেখাইছি, হ্যাঁ, এখন তোমাকে আমি রিয়ালিটিতে কিভাবে কাজ করে সেটা শিখাচ্ছি। ওকে, আমাদের এই কোর্সটার ক্ষেত্রে একটু বলে রাখি ইনিশিয়ালি যে আমরা চেষ্টা করব এই জিনিসটাকে শুধুমাত্র এইচএসসির মধ্যে সীমাবদ্ধ না রাখতে। আমরা অবভিয়াসলি এইচএসসি কে টার্গেট করেই আগাচ্ছি, এইচএসসির প্যাটার্নে আমরা আগাচ্ছি, বাট আলটিমেটলি দিন শেষে আমাদের গোল হচ্ছে এটাকে, জিনিসটাকে ফিল করা, জিনিসটা সম্পর্কে তোমার আগ্রহ তৈরি করা। কারণ আমার লজিক হচ্ছে শুধু এইচএসসি পাশ করানোর মতো কয়েকটা টোটকা চিকিৎসা দিয়ে তোমাদের ছেড়ে দেওয়া না। কারণ আমার আলটিমেটলি চিন্তা ভাবনা হচ্ছে জিনিসটা সম্পর্কে তোমার একটুখানি আগ্রহ যাতে তৈরি হয়। একটু আগ্রহ হলে যাতে ভবিষ্যতে যারা এগুলা নিয়ে কাজ করো তাদের কাছে তো এগুলা খুব ইজি, আমার মনে হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো খুব ইজি জিনিস। বাট যারা একদম নিউ, হ্যাঁ তোমাদের মতো থাকা অবস্থায় আমিও নিউ ছিলাম, তো আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি অনেক কিছু করতেছি, যাই হোক সেটা ভিন্ন বিষয়। বাট ধরো তোমরা এখন যে পর্যায়ে আছো, এইচ মানে এইচএসসি র হয়তো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা এরকম একটা পর্যায়ে, তোমাদের জন্য এই জিনিসটা একদম নিউ। আর নিউ থেকেই কিভাবে স্টার্ট করতে হয় আমরা সেইভাবেই করব। যারা একটু জানো তাদের প্রথম দিকে বোরিং লাগতে পারে, বাট আমরা চেষ্টা করব জিনিসটাকে আরেকটু ভালো করে জানার। যেমন এগুলা তো জানার আসলে মানে কোনো এরকম লিমিটেশন দেওয়ার দরকার নাই, তাই না?
তোমরা হয়তো বা অনেকে পারো, তাও নতুন করে শিখলা। যেমন আমিও এখন অনেক কিছু আমার নতুন করে শিখতে হয়, শিখি, কোনো সমস্যা নাই, শেখার ক্ষেত্রে তো কোনো বাধা ধরা নিয়ম নাই, তাই না? তো আমরা শুরু করে দিই। দেখো এখানে জাস্ট একটা সিম্পল আমরা ফোল্ডার খুলে রাখছি এনসাইনার এইচটিএমএল নামে। এই ফোল্ডারের ভিতরে আমি আমার সুবিধার কারণে আমি ফটোজ নামে একটা আহ, আরেকটা হচ্ছে ফোল্ডার খুলছি। এর ভিতরে আমরা কিছু ফটোজ নিয়ে রাখছি। আমরা যখন ইমেজ নিয়ে খেলা করব তখন আসলে এগুলা আমাদের একটুখানি হয়তোবা কাজে লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, ভালো কথা। তো এখন আমরা যেটা করব, এখন আমরা দেখব যে কিভাবে এই কাজটা বা এইচটিএমএল এর জিনিসগুলা আনতে হয়। তো প্রথমে আমরা যাব এই যে এরকম একটা জায়গায় সার্চ দিব নোটপ্যাড। এই যে সার্চ দিতেই চলে আসছে নোটপ্যাড। আমরা নোটপ্যাডটা ওপেন করে নিব। নোটপ্যাডটা ওপেন করার পর এরকম সুন্দর সাদা ফর্সা একটা চলে আসছে। আমরা এটাকে একটু সাইডে নেই। নেওয়ার পরে এখন আমরা নোটপ্যাডে লিখতে শুরু করব। আচ্ছা, নোটপ্যাডে যখন আমরা লিখবো তখন তোমরা তো জানো কিভাবে লিখতে হয়। আমরা এর স্ট্রাকচার বা কাঠামোটা কিন্তু তোমাদের অলরেডি দেখাইছি, তাই না? কিভাবে দেখাইছিলাম বলো তো? এইচটিএমএল দিয়ে আমাদের এইচটিএমএল শুরু করতে হয়। একটু বড় করে নেই, এই দেখো দেখা যাচ্ছে। এইচটিএমএল দিয়ে এইচটিএমএল শুরু করতে হয় এবং এখানে আমরা একটা এন্ড ট্যাগ দিছিলাম, তাই না? স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ বলে একটা গল্প আছে। তো আমরা স্টার্ট ট্যাগ দিলাম এইচটিএমএল, এন্ড ট্যাগ দিলাম এইচটিএমএল। তো এন্ড ট্যাগটাকে আমি কেন সাথে সাথে দিলাম? কারণ হচ্ছে আমি যদি ভুলে যাই, তাই না? ভুলে যাইতেই পারি। হ্যাঁ, ভোলা মনের মানুষ ভাই। তো এরপরে আমি করব কি, এইচটিএমএল এর পর পর কি ছিল? হেড ছিল, তাই না? আচ্ছা, হেডের ভিতরে কে ছিল? হেডের ভিতরে ছিল হচ্ছে টাইটেল। এগুলা কিন্তু আমরা মোটামুটি জানি। টাইটেল দিলাম, মনে করো যে আহ মনে করো টাইটেল দিলাম যে লার্নিং এইচটিএমএল। টাইটেলটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? টাইটেলটা ক্লোজ করে দিলাম, ফাইন। এবার হেড ক্লোজ করতে হবে, কারণ আমরা জানি টাইটেলটা থাকে কার মধ্যে? মাথার মধ্যে, হেডের মধ্যে থাকে। টাইটেল ক্লোজ করলাম, এবার হেড ক্লোজ করতে হবে, তাই না? হেড ক্লোজ করে দিলাম, শেষ, ঝামেলা শেষ। তার মানে দেখো এই যে এইটুকু হলো আমার হেড, হেড অংশ। এইটুকু হলো আমার হেড অংশ। হেডের ভিতরে বা হেডের পেটের মধ্যে আছে হলো টাইটেল। হেড ক্লোজ করে দিলাম। এরপরে শুরু করব কি? বডি। এবং খেলা হবে এর মধ্যেই, আমাদের আসল কাহিনী হবে এই বডি পার্টটার ভিতরেই। কারণ আমরা যত সব ট্যাগ আস্তে 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 শিখবো, সব এই বডির ভিতরে শিখবো। এইবার আমি কিভাবে সেভ করলাম, আচ্ছা সেভ করাটা একটু দেখাই। এইটুকু আমি জাস্ট গঠনটা তৈরি করে নিলাম, হ্যাঁ। কেন আমি নোটপ্যাডে করাচ্ছি? কারণ নোটপ্যাডটা একটু সাদামাটা কাঠখোট্টা লাগে, ওই জন্য এটা দিয়ে শেখা শুরু করা ভালো। আমরা প্রপারলি, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিএস কোড, এবং যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা ভিএস কোডই ম্যাক্সিমাম ইউজ করে, বা প্রোগ্রামিং যারা করে তারা ম্যাক্সিমাম ভিএস কোডের দিকে যায়। বাট আমি ভিএস কোড এখনই দেখাচ্ছি না। আমি একদম সাদামাটা, মনে করো আমিও কিছু জানি না, তুমিও কিছু জানো না, আমরা দুইজন মিলেই শিখবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন ফাইল থেকে সেভ এজ এ যাব। সেভ এজ এ যে আমরা সিলেক্ট করব আমরা কোন জায়গায় এটা নিছিলাম। আমরা নিছিলাম এনসাইনারের ব্যাচে, তার মানে আমাদের ডেস্কটপ। ডেস্কটপে এনসাইনার নামে একটা জিনিস লেখা আছে, ওর মধ্যে যে এনসাইনার এইচটিএমএল, এর মধ্যে আমরা সেভ করব। তো সেভ করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবা, এটা তোমাদের তো পড়ানো হয়েছে, তাই না? আচ্ছা, আমরা বেসিক নাম দিয়ে সেভ করলাম, হ্যাঁ, অথবা আমরা নাম দিলাম হচ্ছে কি দিব, লার্নিং দিলাম। হুম, লার্ন, লার্ন দিলাম না, লার্ন ডট এইচটিএমএল। এই ডট এইচটিএমএল কথাটা মাস্ট দিতে হবে, তার কারণ ডট এইচটিএম অথবা ডট এইচটিএমএল না দিলে, ওই এক্সটেনশনটা না পাইলে আমার ব্রাউজারে ওইটা ওপেন হবে না। মানে ও বুঝতে পারবে না যে তুমি আসলে এইচটিএমএল রিলেটেড কিছু করছো। মানে ও তোমাকে তো বুঝাইতে হবে যে আমি ব্রাউজারে নিতে চাই, তাই না? ব্রাউজারে যে নিতে চাও এটা তো ওকে, ও টের পাবে না তুমি যদি এভাবে না দাও। তো এই এক্সটেনশনটা দিতে হবে, এটা যে একটা এইচটিএমএল ফাইল, এটা ওকে বুঝাইতে হবে ডট এইচটিএমএল দিয়ে। যেমন ছবিগুলা কি ডট জেপিজি বা ডট জেপিইজি এরকম হয় না? তো এরকম এইচটিএমএল, এইচটিএমএল ফাইল আমি আমার সুবিধার্থে ডেস্কটপ থেকে সেভ করছি, তোমার যেখানে খুশি তুমি সেভ করো। বাট মনে রাখবা, এখানে আমরা অল ফাইলস সিলেক্ট করে দিব। অল ফাইলস সিলেক্ট করলে আমাদের ইমেজ গুলা নিয়ে কাজ করার সময় একটু হেল্প হয়। যারা কম্পিউটারে করবা তারা অল ফাইলস সিলেক্ট করে দিও। ওকে, ফাইন। এবার আমরা এটাকে সেভ দিলাম, হয়ে গেল সেভ। এবার একটু দেখো, আমরা যদি এই যে আমাদের ইনসাইনার এইচটিএমএল এ যাই, গেলে দেখবা, এই দেখো এখানে কিন্তু অলরেডি একটা
লার্ন ডট এইচটিএমএল নামে একটা জিনিস তৈরি হয়েছে, দেখছো? এটা একটা ব্রাউজারের চিহ্ন হয়েছে না, একটা ব্রাউজারের চিহ্ন হয়েছে। আমি এটাকে ওপেন করব, আমি আমার সুবিধার্থে আমি নতুন একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি, তোমরা জাস্ট ডাবল ক্লিক দিয়ে তোমাদের ব্রাউজার দিয়ে ওপেন করে নিও। আমি এই ব্রাউজার দিয়ে ওপেন করার কারণ আমার এই ব্রাউজারে বারবার এটাতেই আমি তোমাদেরকে হয়তোবা দেখাবো। ওকে, তাহলে আমরা এটাকে দুই পাশে নিয়ে নিলাম। দেখো একটা মজার জিনিস তোমরা খেয়াল করো, এই যে টাইটেলে যেটাকে লিখছি না, লার্নিং ডট এইচটিএমএল, এখানে দেখো উপরে কিন্তু ওই জিনিসটাই আসছে, লার্নিং এইচটিএমএল। মানে তুমি টাইটেলে যাকে দিবা ও টাইটেলে তাকেই নিবে, কারণ টাইটেলের মানেই হচ্ছে এটা। তুমি যদি এখন টাইটেলে এটা না দিয়ে লেখো লার্নিং, লার্নিং মনে করো আইসিটি দাও, লার্নিং আইসিটি দাও, তাহলে দেখো সেভ দিলাম, এটা কন্ট্রোল চেপে এস দিলেও সেভ হয়, অথবা ফাইল থেকে সেভ দিলেও সেভ হয়। এটা যদি তুমি এখানে একটা রিফ্রেশ মারো, দেখো লার্নিং আইসিটি, তার মানে তুমি, আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে টাইটেলের ভিতরে তুমি যাকে দিবা ও এখানে তাকেই শো করবে। ক্লিয়ার? ওকে, ফাইন। তার মানে এইটা আমার টাইটেলের কাজটা আমরা বুঝলাম, যে টাইটেলে লেখা জিনিসটা কই যায় বুঝলাম। আর এগুলা তো জানোই তাই না, এগুলা ট্যাগ, এটা স্টার্ট ট্যাগ, এটা এন্ড ট্যাগ, তারপর ট্যাগের মাঝখানে যেগুলা লিখছো সেগুলা লেখাই আসলে আমরা শো করবে, তাই না? ওকে, এবার আমরা বডির ভিতরে যাব। বডির ভিতরে আমাদের লেখালেখি শুরু হবে, আমরা এখন এইচটিএমএল এর মধ্যে ঢুকে গেলাম। তা আমরা প্রথমে শুরু করে কি, আমরা তো পড়ছিলাম প্যারাগ্রাফ দিয়ে, তাই না? একটা প্যারাগ্রাফ লিখি, পি তে প্যারাগ্রাফ। আচ্ছা বলো তো প্যারাগ্রাফ কেমনে লেখে? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মনে করো একটা বানান যদি আমি এখানে, আমি আমার সুবিধাতে এমনি আমি একটা খুললাম, ধরো পি এ। আচ্ছা, যখন আমি খুলবো সাথে সাথে ওটার এন্ড ট্যাগটাও লিখে নিচ্ছি যাতে করে আমি ভুলে না যাই। GRAPH, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের প্রথম লেটারটা হচ্ছে পি, তো প্যারাগ্রাফ ট্যাগও লেখা হয় পি দিয়ে। প্যারাগ্রাফ আমি লিখলাম মনে করো যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, তোমার আকাশ কি জানি ছিল রে, এই গেছে রে, ভুলেই তো গেছি। তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, এরকমই না? আচ্ছা, কি শেষ করলাম তো দেখো, আমরা প্যারাগ্রাফ লিখলাম, এই যে এইটুক দেখো আমি এখানে লিখছি কি, আমার এখানে আমার মতো করে এইভাবে করে লিখছি। আমি এখানে যা খুশি লিখি না কেন, ও যেহেতু এইটাকে প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে পাইছে, প্যারাগ্রাফের পেটের মধ্যে পাইছে কাদেরকে, এই জিনিসটাকে, এটাকে কি বলবো, কন্টেন্ট, তাই না? স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, আর ভিতরের জিনিসটা কি, কন্টেন্ট। তাহলে এই কন্টেন্টটাকে সে একটা প্যারা তৈরি করে দিবে, প্যারা বানায় দিবে। হ্যাঁ, তা আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই দেখো চলে আসছে, দেখছো? এই যে আমার সোনার বাংলা। আচ্ছা এটাকে একটু জুম করে দেখাই, এই দেখো একটু একটু বেশি বড় সাইজ। এই দেখো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ, তোমার এই চিরদিন বাদ দিছি না, তাই তো বলি, চিরদিন একটা কথা ছিল না, দেখছো কি অবস্থা, চিরদিন তোমার আকাশ, এই যে মনে করছে। তাহলে আমরা আবার একটু রিফ্রেশ দেই, এই যে চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাঁচাবাসি। দেখো তো এইটুকু একটা প্যারা হয়ে গেছে না? এর আগে দেখো আমি এই যে এইটুক লিখছিলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে শুধু প্যারাগ্রাফ দিয়ে একটা কমা দিছিলাম, এই কমা সহ অংশটাকে সে আলাদা একটা প্যারা মনে করে উপরে রেখে দিছে। প্রথমে এটা লিখছিলাম, এটাকে রেখে দিছে, আর এর নিচে আমি যাকে লিখছি তাকে একটা প্যারার আন্ডারে নিয়ে গেছে। দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, শেষ। এবার মনে করো যে তুমি একজন বিরাট মানের ওয়েব ডেভেলপার হয়ে গেছো, দেখছো এই যে ওয়েবসাইট হয়ে গেছে তোমার। ধরো যে আমি যদি এটাকে কেটেও দেই, তারপরে যদি আমরা এখান থেকে আসি, আমরা যদি এখান থেকে হয়ে গেল, এই যে এটাকে ক্লিক দিয়ে আমি ওপেন উইথ করে আমার সুবিধা মতো ব্রাউজারে নিচ্ছি, তুমি জাস্ট এমনি এই লিখে দিলেই হবে, এটা কোনো ব্যাপার না। হুম, এই যে দেখো, দেখছো, দেখছো দেখছো লেখছি আর চলে গেছে। এই যে এটা তোমার ওয়েবসাইট। এটা তো কিভাবে বানাইছে, এই যে এইসব আবল তাবল লেখে বানাইছি। এইসব লেখে আমি বানাইছি, তার মানে কি, তার মানে তুমি কিন্তু একজন ওয়েব ডেভেলপার হয়ে গেলা, হয়ে গেল না? হয়ে গেল। তাহলে আমি একজন ছোটখাটো হালকা ছুটকা ওয়েব ডেভেলপার, তুমি একজন বড় মাপের ওয়েব ডেভেলপার, আমরা দুইজন এখন ভাই ভাই, আমরা এখন একসাথে বসে চলো চা খাই। তাই না? আচ্ছা যাই হোক, আমরা এখন সিরিয়াস আর একটু কাজকর্মে আসি। তো আমরা প্যারাগ্রাফ বুঝলাম। এখন তোমার হুট করে মনে হলো যে আমার ভিতরে তো ভালোবাসা একটু বেশি,
হ্যাঁ, হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটকে একটা সিন এইরকম ছিল, ডায়লগ যে ওর হচ্ছে দ্বিতীয় বউ, হ্যাঁ, মানে নাটকের ক্যারেক্টারের দ্বিতীয় বউ বলতিছে যে আপনি বড় বুবুকেও ভালোবাসতেন, মানে তার বড় বউ একে ভালোবাসতো কিনা। তো ওই লোকটা উত্তর দিচ্ছে যে হ্যাঁ, আমি আমার সবার জন্য ভালোবাসা, হ্যাঁ, সবার জন্য ভালোবাসা, সবার জন্য মায়া, আমার ভিতরে ভালোবাসা একটু বেশি। তো এইরকম হুট করে তোমার মধ্যে মনে করো ভালোবাসা একটু বেড়ে গেল, তুমি করলা কি এই কথাটাকে দুনিয়াবাসীকে একটু জানান দেওয়ার জন্য এটাকে একটু স্পেশাল করতে চাইলা। কিভাবে করবা স্পেশাল? তখন তুমি করবা কি, ওর চারপাশে, ওর চারদিকে তুমি হচ্ছে মনে করো একটা হাইলাইট করবা। আমরা কলম কি বলে, মার্কার দিয়ে আমরা অনেক সময় বই খাতা এগুলা দাগাই না? আমরা কিভাবে দাগাই, আমরা একদম হচ্ছে হলুদ বা এই টাইপের একটা মার্কার দিয়ে ওই লেখাটাকে এরকম হাইলাইট করে দিই, এরকম ভাবে একটা হাইলাইট হয়ে থাকে জিনিসটা, তাই না? তো তুমি করলা কি, তুমি এখন এই ভালোবাসা জিনিসটাকে হাইলাইট করতে চাও। তো হাইলাইট করাকে আমরা আরেকটা ভাষায় বলি মার্ক করা। মার্কার দিয়ে মার্ক করে না? আমরা মার্কার কিনি না দোকান থেকে, মার্কার কিনে মার্ক করি ইম্পর্টেন্ট সূত্র বা ইম্পর্টেন্ট লেখা বা ইম্পর্টেন্ট ইনফরমেশনটাকে। ঠিক সেই রকম আমরা এখন ভালোবাসাকে মার্ক করতে চাই। তাহলে এর দুই পাশে আমার একটা ট্যাগ দিতে হবে, মানে এই জিনিসটাকে, যে লেখাকে আমি ওর ট্যাগের আন্ডারে নিব বা যে লেখাকে আমি ওই রকম চেহারা দিতে চাই, সেই লেখাকে ওই ট্যাগের কন্টেন্ট হিসেবে রাখতে হবে। তাহলে আমি এই পাশে লিখলাম মার্ক, মার্ক দিয়ে শুরু, আর ভালোবাসির পরে চাইলে তুমি এই ফুল স্টপ সহ নিতে পারো, ফুল স্টপ ছাড়া নিতে পারো, আমি ফুল স্টপ সহই নেই। এখানে আমি মার্ক দিয়ে ক্লোজ করে দিলাম। তার মানে মার্ক করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় ওই ট্যাগের নাম হচ্ছে মার্ক ট্যাগ। তাহলে আমার দেখো তো এই মার্ক ট্যাগের আন্ডারে কে ফুল স্টপ সহ মার্ক হবে? মার্ক, যেহেতু আমি মার্কের ভিতরে কন্টেন্টের মধ্যে ফুল স্টপ কেও নিচ্ছি, তাহলে ফুল স্টপ সহ মার্ক হবে। এই যে এই জায়গায় ভালোবাসি এই ফুল স্টপ সহ হলুদ হয়ে যাওয়ার কথা। দেখি হয় কিনা, রিফ্রেশ দিই, এই দেখো হয়ে গেছে, দেখছো? দেখছো দেখছো দেখছো, হয়ে হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু জিনিসটাকে একদম মার্ক করে দিছি। হ্যাঁ, মার্ক করে দিছি। এখন তোমার হুট করে মনে হলো যে না, আমি এক কাজ করি, আচ্ছা এটাকে আমরা আরেকটা কপি করে নিই। আমরা, তোমরা নতুন নতুন প্যারাগ্রাফ লিখবা, আমরা হচ্ছে একটু কাজ বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য আমরা একটু এই লেখাগুলোকে কপি করে করে কাজ চালাই, বুঝছো? কপি করে কাজ চালাই। হ্যাঁ, তোমরা একটু চাইলে লিখবা, সমস্যা, প্র্যাকটিস করতে হবে। তো এখন মনে করো আমরা করলাম কি, যে ঠিক আছে, এইবার আমি করব কি, যে আমি হয়তো বা ধরো যে আমি এখন লিখতে চাই যে তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে, আমার প্রাণ, হ্যাঁ, আমার প্রাণে বাজায় বাঁশি। তো এই যে বাঁশি যে বাজাইছে কোথায়, প্রাণের মধ্যে বাঁশি বেজে গেছে, হ্যাঁ। তো এখন, তো এখনকার পোলাপান তো আবার বাঁশি বাজাইতে পারে না, এরা গিটার বাজাইতে পারে কিন্তু বাঁশি বাজাইতে পারে না। দেখো আগেকার লেখাগুলো দেখো, প্রাণে বাজায় বাঁশি, মানে প্রাণে যদি বাঁশি না বাজাইতে পারো তাইলে কিন্তু তোমার কোনো লাভ নাই। ওকে ফাইন, এবার আমরা করব কি, আমার প্রাণ, এই আমার প্রাণ জিনিসটাকে আমরা একটু মোটা করতে চাই। হ্যাঁ, মোটা সোটা জিনিসকে বলা হয় বোল্ড। অনেকে বলে না যে ওর ব্যবহার খুব বোল্ড, ও খুব বোল্ড টাইপের, মানে হলো যে হয়তোবা কথাবার্তা খুব টাইট, একদম দেখা যায় মুখের উপর বলে ফেলতেছে, হ্যাঁ, ধাপা ধাপ বলতেছে, কি মনে করলো না মনে করলো কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তো এগুলা, তো আমরা এই বোল্ড কথাটা কেমনে লিখি, বোল্ডের বানান কি, BOLD, বোল্ড না? তো বোল্ডের বি নিয়ে যে ট্যাগটা হয় সেটা হলো বোল্ড ট্যাগ। তাহলে আমার প্রাণ এর দুই পাশে আমি বোল্ড ট্যাগ বসাবো। তাহলে বি দিয়ে শুরু, বোল্ড হইলো। এখন বোল্ডটা শেষ করব কোথায়? এই যে প্রাণের পরে বোল্ডটা শেষ করব, স্ল্যাশ বি। তাহলে আমরা তো পড়ছিলাম একটা এন্ড ট্যাগ আর স্টপ, এন্ড ট্যাগ স্টার্ট ট্যাগ এগুলো কেমন হয়। তাহলে আমার প্রাণ এরপরে আমি বোল্ড ট্যাগকে ক্লোজ করলাম, তাহলে বোল্ডের আন্ডারে কন্টেন্ট কোনটা, আমার প্রাণ। তাহলে এটা যদি আমরা এখন এখানে সেভ দেই, এখানে ধর আমরা সেভ দিলাম, এখানে রিফ্রেশ করলাম, এই দেখো আমার প্রাণ কথাটা কিন্তু মোটা হয়ে গেছে, মানে বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, বোল্ড হয়ে গেছে জিনিসটা, দেখছো কি সুন্দর জিনিস। এই, তাহলে বোল্ড কি জিনিস বুঝতে পারলা আশা করি, তাই না? এখন একটা কথা আছে যে মনে করো কোনো কারণে তুমি এটা দিতে ভুলে গেছো, তুমি এন্ড ট্যাগ দিতে ভুলে গেছো, তাইলে অবস্থাটা কেমন দাঁড়াবে? অবস্থাটা দাঁড়াবে এরকম যে তোমার কম্পিউটার তো বোকা, সে তো বোঝে না,
হ্যাঁ, ও করবে কি, একটা প্যারাগ্রাফ দেখবে, তার মানে ও বুঝবে যে এর মধ্যেকার জিনিস প্যারা বানাতে হবে। ওকে ফাইন, বানাচ্ছে। দেখলো দেখলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস, দেখলো যে বোল্ড শুরু হয়েছে। শুরু যেহেতু হয়ে গেছে, জিনিস যেহেতু শুরু হয়ে গেছে, তার মানে ও যাকে পাবে তাকে ধরে বোল্ড করে দিবে। বোল্ড করে দিতে 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 দেখবে যে বোল্ডের আর কোনো শেষ নাই। তার মানে এই প্যারাগ্রাফ শেষ হয়ে গেছে, কিন্তু বোল্ড শেষ হয় নাই। তার মানে ও, যেহেতু বোল্ড শেষ হয় নাই, ও কিন্তু যা পাবে তাকে ধরে বোল্ড করে দিবে। জিনিসটা অনেকটা বাপ্পারাজ হেনাকে খোঁজার মতো। মনে করো এই হলো বাপ্পারাজ, আর ওর স্টপ ট্যাগ বা এন্ড ট্যাগটা হচ্ছে হেনা। তো ও চলে আসছে, চাচা হেনা কোথায়, চাচা করছে যে হেনার বিয়ে হয়ে গেছে। ও চিৎকার করে কান্নাকাটি করা শুরু করছে। হেনাকে না পাওয়া পর্যন্ত সে ঠান্ডা হবে না, তার কান্না শেষ হবে না। তো দেখো, আমরা যদি এখন একটু রিফ্রেশ দেই কি হয়। দেখছো কি অবস্থা, যা পাইছে তাক ধরে বোল্ড করে দিচ্ছে, মানে দুনিয়া তছনছ করে দিব। কি জানি একটা গান আছে না, এরকম কত গান আছে এরকম, তো দুনিয়া তছনছ করে দিছে তোমায় না পেলে। হ্যাঁ, দুনিয়া তছনছ করে দিব তোমাকে না পেলে। এইবারে হেনা চলে আসছে, হেনা এসে মাথা ঠান্ডা করে দিছে। এই যে বোল্ট ট্যাগ চলে আসছে। বোল্ট ট্যাগ আসার পরে যদি আমি এখন রিফ্রেশ দেই, দেখো যেইটুকু বোল্ট ছিল সেইটুকু। তার মানে বাপ্পারাজ খুঁজতে শুরু করছে, খুঁজতেছে খুঁজতেছে, যাকে পাচ্ছে তাকে ধরে তছনছ করে দিচ্ছে, বোল্ট করে দিচ্ছে। যেই মাত্র হেনাকে পেয়ে গেছে, সে ঠান্ডা হয়ে গেছে। তার মানে এই ট্যাগের আন্ডারে যেটুকু কন্টেন্ট থাকে ওইটুকুর উপর ওই ট্যাগের ইফেক্ট ক্রিয়া করে। ওর বাইরে আগে পিছে কি হলো কিচ্ছু যায় আসে না। বুঝছো? এই হলো ব্যাপার। এবার আমরা আরেকটা প্যারাগ্রাফ শুরু করলাম। আরেকটা প্যারাগ্রাফ হচ্ছে, চাচা হেনা কোথায়, তারপরে হেনাকে ছাড়া আমি বাঁচবো না। তারপরে হেনা, এবার চিৎকার করে না হেনা, হেনা করতেছে, হ্যাঁ? এই হলো একটা প্যারাগ্রাফ। ফাইন, এটাকে আমরা হচ্ছে এখন কি সেভ করব না? দেখো, সেভ কিন্তু কিবোর্ডে কন্ট্রোলে চাপ দিয়ে এস এ চাপ দিলেই হয়, অথবা এই যে এখানে যাও, যে এই যে সেভ লেখা আছে, এই দেখো কন্ট্রোল প্লাস এস, এই সেভ হয়ে যায়। তারপর রিফ্রেশ দিব। এই দেখছো, চাচা হেনা কোথায়, হেনাকে ছাড়া আমি বাঁচবো না, হেনা চিল্লাচ্ছে। তো এখন তোমার মনে হলো যে এই চিল্লানি জিনিসটাকে একটু স্পেশাল করা দরকার, কারণ এই যুগে সবাই সবার জন্য চিল্লায় না। ওই এই যুগ পাল্টে গেছে, বাপ্পারাজ আগে চিল্লাইছে, এখন আর চিল্লায় না। বাপ্পারাজ যদি এই যুগে হইতো, তাহলে বাপ্পারাজ হয়তো হেনাকে ছেড়ে মিনাকে ধরে ফেলাইতো, তাই না, তোমাদের মতো। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা করব কি, আমরা এই হেনাটাকে একটু বাঁকা করে লিখতে চাই, একটু স্পেশাল, একটু বাঁকায় লিখতে চাই। তো বাঁকায় লেখাগুলা হলো আসলে ইটালিক। তোমরা ইটালিক লেখা দেখছো? ইটালিক যদি দেখো তাহলে বুঝবা যে ইটালিক লেখাগুলো এরকম একটু মানে বাঁকা হয়ে লেখা হয়। তো আইতে ইটালিক বোঝায়, ইটালিকের প্রথম কি বলে লেটার হচ্ছে আই। তো আই দিয়ে যে ট্যাগ তাকে বলা হয় ইটালিক ট্যাগ। আবার হেনা পর্যন্ত গেছে, তাহলে এখানে আমরা ইটালিকটাকে, আইটাকে ক্লোজ করলাম, তাহলে ইটালিকটা ক্লোজ হয়ে গেল। তারপর সেভ দিলাম, তারপরে এখানে রিফ্রেশ দিলাম। এই দেখো হেনা, দেখছো বাঁকা হয়ে গেছে। তো এই যে হেনাকে বুঝতে শুরু করে দিচ্ছে। তার মানে আমরা কিন্তু মোটামুটি ইটালিকের ব্যাপারটা বুঝে গেলাম, তাই না? ওকে ফাইন, এবার আমরা ইটালিক বুঝলাম। আমরা হচ্ছে আর কি বুঝলাম, আমরা বোল্ড বুঝলাম। এইবারে আমরা আরেকটু জিনিস দেখব। সেটা হচ্ছে, মনে করো আমরা একটা জিনিস পি লিখলাম, হ্যাঁ, পি লিখে মনে করো লিখলাম যে কি জানি লেখে, একটা গান ছিল না কি জানি, আমার আসলে মনে নাই গানটা। সখী তুই, আমার মনে নাই আসলে, আমি আমার মতো বানাচ্ছি, হ্যাঁ। প্রেমে পড়িস না, প্রেম নাকি আমার মনে নাই, যাই হোক, প্রীতি ভালা না। হ্যাঁ, এটাই মনে করো একটা জিনিস। তারপরে মনে করো আরো আসছে কি, যে ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে চোখে না। আচ্ছা, এটা শুনে হয়তো মেয়েরা আবার একটু মাইন্ড করে ফেলতে পারো। তো তোমাদের খুশির জন্য, জাস্ট মনে সান্ত্বনা দেওয়ার জন্য লিখে দিচ্ছি যে ভালো মেয়েদের কপালে ভালো ছেলে জোটে না। ভালো ছেলে জোটে না। Okay,
না, এবার দুইজনই শান্তিতে থাকো, কোনো রকম বৈষম্য আমরা করলাম না। ঠিক আছে, একটা প্যারা লিখে ফেললাম। ধরো আমরা একটু রিফ্রেশ দেই, দেখি কি হয়। এই যে ঘটনা কিন্তু ঘটে গেছে, চলে আসছে জিনিস। এইবার এই যে আমরা লিখলাম না যে সখী তুই প্রেমে পড়িস না, এই যে পড়িস না কথাটা, মনে করো তোমার মন চাইলো যে এই পড়িস না এই কথাটাকে তুমি এই মাঝখান দিয়ে কেটে দিতে চাও। যেমন ওই যে আমরা পরীক্ষার খাতা অনেক সময় লিখতে ভুল গেলে পেটের মধ্যে একটা টান মারি না, মানে তোমার মানুষের পেটের মধ্যে না, ওই লেখার মধ্যে দিয়ে আমরা একটা টান দিয়ে দেই না। এবার টান দিয়ে কেটে দেই, দিয়ে পাশে হয়তো লিখি অথবা উপরে সাইড সুইড দিয়ে লিখে দেই। তো ওইরকম একটা ভাইব তুমি এখানে দিতে চাও। তো এই যে কেটে দেওয়া দ্বারা কি বোঝায়, তুমি যে লেখাটা কেটে দাও ওই লেখা কি টিচার আর পড়বে? পড়বে না। টিচার যাতে না পড়ে ওই জন্যই তো কাটছো। এই জিনিসটাকে আমরা কি ডিলিট বলি না? ডিলিট বলি, মানে ডিলিট করো, কাটো, কেটে দাও, বাদ দিয়ে দাও। ডিলিটের প্রথম তিনটা, ডেল, ডিইএল, ডেল বা ডিল কি বলবো, ডেলই বলা যায় তাই না, ডেল। ডেল নিয়ে একটা ট্যাগ তৈরি হয় যেটাকে বলা হয় ডিলিট ট্যাগ। তাহলে আমরা এখন পড়িস না কথাটাকে আমরা ডেল দিয়ে লিখলাম, আর পড়িস নার ওই পাশে ধরো ফুল স্টপের ওই পাশে আমরা ডেল শেষ করলাম। তাহলে কি হবে, পরিষ্ণা কথাটার মধ্যে দিয়ে কাটা চলে আসবে। ধরো আমরা রিফ্রেশ দেই, দেখো কি হয় এগুলো। আচ্ছা, আমরা যদি এটা রিফ্রেশ দেই, কি এটা, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি ট্রান্সলেশনের টাইপ। এই দেখো পরিষ্ণা কথাটা দেখো কেটে দিচ্ছে, দেখছো? যে পরিষ্ণা জিনিসটা কিন্তু কেটে দিচ্ছে, খেয়াল করছো? কেটে দিচ্ছে মানে ডিলিট করে দিচ্ছে। ওই একই কথা যদি এই যে বাপ্পারাজকে ভুলে যাও, হেনাকে বাদ দিয়ে যদি ডিলিট, মানে শুরু করছো ঠিকই শেষ আর করো নাই এমন যদি লেখো, তাইলে দেখবা খেলা হয়ে গেছে, সব কেটে দিছে ধরে। হ্যাঁ, ট্রান্সলেট পেজ ফ্রম হিন্দি কি কয় আবল তাবল, আমি হিন্দি করব কেন? আচ্ছা, তো এই যে দেখছো সব কেটে দিচ্ছে। তো এখন আমরা করব কি, আমরা না ভাই সব কাটতে চাই না, যেমন ছিল ভালো ছিল, এই পর্যন্ত রাখলাম। তারপরে আমরা রিফ্রেশ দাও, যেটুক কাটছিল সেইটুকুই শুধুমাত্র ই করছে, সেইটুকুই শুধুমাত্র কেটে দিচ্ছে, দেখছো? কেটে দিচ্ছে। ওকে, ফাইন। এইবার আমরা করলাম কি, তাহলে আমরা কিন্তু ডিলিটও শিখলাম। এবার আমরা আরেকটা জিনিস চাই। আমরা চাই যে এই যে লেখছি না যে প্রেম প্রীতি ভালানা, এই প্রেম প্রীতি ভালানা এই কথাটার নিচ দিয়ে আমরা একটা টান দিতে চাই। অনেক সময় আমরা আন্ডারলাইন করি না বইয়ে, আন্ডারলাইন করি। আন্ডারলাইন কেমনে করে, আমরা হয়তো নিচে ওটা টান দিই একটা, তাই না? আন্ডারলাইন করি মানে আমরা নিচে হয়তো ওই জিনিসটা একটা টান দিয়ে দেখাই, আন্ডারলাইন করে দিই। তো আমরা ওইরকম একটা আন্ডারলাইন টাইপের কিছু করতে চাই। হ্যাঁ, আন্ডারলাইন, আন্ডারলাইন লেখাটা বানানটা এরকম না, আন্ডারলাইন। আন্ডারলাইনের প্রথম লেটার হচ্ছে ইউ, ইউতে আন্ডারলাইন। তো আমরা যদি ইউ দিয়ে কিছু শুরু করি, তাহলে ওই জিনিসটা আন্ডারলাইন হয়ে যায়। যেমন আমি যদি এই প্রেম প্রীতি ভালানা এই কন্টেন্টটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে এইটুকুকে ইউ নামক ট্যাগের কন্টেন্ট হিসেবে লিখতে হবে। তাহলে আমরা এখন এখানে একটু লিখি, ইউ দিয়ে শুরু করব, তারপরে যেখানে শেষ করতে চাই, যে এই না এর পরে শেষ করতে চাই, সেখানে ইউটাকে ক্লোজ করব, করে সেভ দিব। দিয়ে যথারীতি এইখানে যা রিফ্রেশ করব, দেখো প্রেম প্রীতি ভালা না, এই যে দেখো ফুল স্টপ সহ আন্ডারলাইন হয়েছে, দেখছো? এখন যদি তুমি ফুল স্টপ বাদে আন্ডারলাইন করতা, ফুল স্টপটা যদি আন্ডারলাইন এটার পরে দিতা, তাহলে কি হয় দেখো তো। তাহলে ফুল স্টপ, এই যে এখানে ফুল স্টপের উপরে নিচে আন্ডারলাইন চলে গেছে না? রিফ্রেশ দিলে দেখো এই যে একটু আগে গেছে, দেখছো? খুব সূক্ষ্ম ব্যাপার, ফুল স্টপের আগে আন্ডারলাইন শেষ হয়ে গেছে। তাহলে আমরা একটা আন্ডারলাইন করে ফেললাম। তাহলে আমরা শিখলাম কি কি আজকের ভিডিও থেকে বা আজকের ক্লাস থেকে, দেখো তো। আমরা শিখলাম হচ্ছে প্যারাগ্রাফ তো আমরা আগেই শিখছি, মার্ক করা শিখলাম, বোল্ড করা শিখলাম, ইটালিক করা শিখলাম, ডিলিট করা শিখলাম, আন্ডারলাইন করা শিখলাম, তাই না? এইবারে আমরা আরেকটা জিনিস শিখবো। আমরা একটা বিরাট মানের কবি হয়ে গেছি মনে হয়। আজকাল তো কবির অভাব নাই, তাই না? আজকাল কবির অভাব নাই, লেখকেরও অভাব নাই। ঢাকা শহরে কাকের অভাব আছে, কিন্তু কবি সাহিত্যিকের অভাব নাই। হম। তো এখন আধুনিক কবি আর কি, হ্যাঁ, অরিজিনাল অথেন্টিক পিওর কবির কথা বোঝাই নাই, কিন্তু তোমরা বুঝছো। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি ধরনের কবির মিন করছি। যাই হোক, তো আচ্ছা ওইদিকে আমরা না যাই। তো আমরা এখন কবিতা লিখবো। ধরো আমরাও কবি হয়ে গেছি, বিরাট কবি, মানে সাংঘাতিক কবি হয়ে গেছে আমি হুট করে। তো আমরা কবিতা লিখতেছি, ধরো কি কবিতা লিখবো, কি কবিতা লিখবো, ধরো যে উম, কবিতা লিখতে শুরু করব। একটা কবিতা বানাই তো দেখি। কবিতা 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 ধরো এরকম, হানি, হানি,
হ্যাঁ, হানি, হানি হানি হানি, ফুল স্টপ। আচ্ছা, তারপর দিলাম ধরো যে উম, একটু বড় হাতের হইলে ভালো হতো না, যেহেতু কবিতা লিখতেছি, ভালো মতোই লিখি। হানি হানি হানি, তারপর ধরো যে নিড সাম মানি, ড্রিঙ্ক মোর পানি। বাংলা ইংলিশ মিশে গেল, ব্যাপার না, কবিতায় এগুলা করা যায়। হানি হানি হানি, নিড সাম মানি, ড্রিঙ্ক মোর পানি, ওয়েদার ইজ রেইনি, হ্যাঁ, আই অ্যাম ফানি। বুঝছো? এই তো, গিভ সাম, গিভ মি মানি। ঠিক আছে, শেষ। ভালো একটা কবিতা লিখছি। লেখার পরে আমরা যদি এখানে রিফ্রেশ দেই, দেখো কবিতা চলে আসছে, কিন্তু এটা কি কবিতার মতো লাগে? ওই ফিল দেয় না, ফিল তো দিচ্ছে না। ফিলেরও তো দরকার আছে, তাই না? এখান লেখছি, এগুলা লেখছি, এত কিছু লেখছি, এগুলা তো নিউ লাইনে হওয়ার কথা ছিল, এটাকে নতুন একটা লাইনে যাওয়া উচিত ছিল। তারপর এটাকে নতুন একটা লাইনে যাওয়া উচিত ছিল। আচ্ছা দেখি তো, নতুন লাইনে যাওয়ার চেষ্টা করি তো। ধরো এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এর মধ্যে আমি করলাম কি, যে এইটা এখানে নিউ লাইনে দিলাম, তারপরে এই যে এটাকে নিউ লাইনে দিলাম, এটাকে নতুন লাইনে দিলাম, এটাকে নতুন লাইনে দিলাম, এটাকে নতুন লাইনে দিলাম। এই যে এইবার একটু হয়েছে না, এই যে নতুন লাইনে দিলাম। আমরা এরকমই চাই, নতুন লাইনে এরকম 5টা লাইনের নাকি 6টা লাইন লিখে ফেলাইছি, বা এই তো দেখছো, বিরাট কবি, 6 লাইনের কবিতা লিখছি। তো এখন আমরা এটাকে সেভ করি, দেখি রিফ্রেশ দিয়ে, তাইলে তো এরকম হওয়া উচিত। দেই, আ আ কিছুই হয় না, দেখছো? কাহিনী কিন্তু হয় না। তার মানে আমি যে আলাদা লাইনে লিখছি, এটা তো এই বেচারা জানে না, আমার ব্রাউজার তো জানে না, আমি তো এইচটিএমএল লিখতেছি, আমি তো টাইপ করতেছি না শুধু। তো এইচটিএমএল কি? ওয়েবের ভাষা, ওয়েবসাইটকে বোঝানোর ভাষা, ওয়েবসাইটের সাথে গল্প করার ভাষা, ওয়েবসাইটের সাথে মহব্বত, পিয়ার মহব্বত করার ভাষা। এখন আমি এইচটিএমএল দিয়ে ওকে বোঝানোর জন্য একটা ট্যাগ ইউজ করতে হয়, ট্যাগ। ট্যাগটা কি? ট্যাগটাকে বলা হয় ভাঙ্গাচুরা ট্যাগ। ভাঙ্গাচুরা মানে কি? ব্রেক। ব্রেক, ব্রেক ট্যাগের কাজ হচ্ছে একটা জিনিসকে ভেঙে দেওয়া। ব্রেকের প্রথম লেটার হলো বি, তো বি তে তো অলরেডি বোল্ড বুঝায়, তা আমরা বি আর দিয়ে আসলে ব্রেক ট্যাগকে বুঝাই। তা আমি যদি মনে করো আগের মতোই আছে চেহারাটা, আগের মতো একটার সাথে একটা লেগে আছে, কোনো সমস্যা নাই, ধরো এই যে এইরকম ভাবেই আগে যেভাবে ছিল এভাবেই আছে, নো প্রবলেম। তো এখন যদি আমি আসলে ওকে বুঝাতে চাই যে এই যে হানি 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 এই লাইনের পরে একটা ভেঙে দিতে হবে, যাতে করে নিচের জিনিসগুলা নেমে যায়, নিচে নেমে যায়, তাহলে ওইখানে একটা বিআর দিতে হয়। বিআর তে ব্রেক বুঝায়, মনে রাখবা। ব্রেক ট্যাগের কোনো এন্ড ট্যাগ নাই, ব্রেক ট্যাগের কোনো এন্ড ট্যাগ বা ক্লোজিং ট্যাগ নাই। ব্রেক ট্যাগ একা, বাপ্পারাজের মতো, সালমান খানের মতো, জায়েদ খানের মতো, তোমার মতো সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, ব্রেক ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। ব্রেক ট্যাগ একটা একাকিত্ব ট্যাগ, যার শুধুমাত্র স্টার্ট ট্যাগ আছে, মানে নর্মালি ট্যাগ আছে, নেম আছে, কিন্তু এন্ড ট্যাগ নাই, সঙ্গী সাথী নাই। সেটাই হচ্ছে ব্রেক ট্যাগ। ওই জন্য ব্রেক ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। যার কেউ নাই, সঙ্গী নাই, সাথী নাই, তার কি জীবনটা হাহাকার, তাই না? ধূসর মরুভূমি, অস্থির হয়ে থাকে, ভিতরটা ফাঁকা ফাঁকা থাকে, তাকে কি বলা হয়? এমটি, তাই না? ওই কারণে ব্রেক ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। তো আমরা যদি বলি, আমি লিখে দিই, ব্রেক ট্যাগ ইজ কল্ড, ইজ কল্ড EMPTY, এমপি ট্যাগ। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে ব্রেক ট্যাগকে এমটি ট্যাগ বলা হয়। এটা আমি এখানে লিখে দিই, হ্যাঁ, তো তোমাদের হয়তো বা এই জিনিসটা কাজে লাগতে পারে। যে এখানে আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখে আমরা হচ্ছে এরকম কিছু ইনফরমেটিভ জিনিসগুলা তাহলে এখানে লিখে দিব, তাহলে হবে কি, এই শেখাইতে শেখাইতে তোমাদের এগুলাও থেকে যাবে। হ্যাঁ, তো ব্রেক ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। ব্রেক ট্যাগকে কি বলা হয়? ব্রেক ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। তার মানে ব্রেক করলে কি হয় বলো তো? ভেঙে গেলে, ধরো গাছের একটা ডাল ভেঙে গেছে, গাছের ডাল ভাঙলে ওইটা কি হয়? ওইটা নিচে পড়ে যায় না? তার মানে তুমি যেখানে ব্রেক দিবা, ওর পরের যা কিছু আছে সবকিছু ভেঙে নিচে পড়ে যাবে, তোমার আর ব্রেকের এন্ড ট্যাগ বলার দরকার নাই। গাছের ডাল যদি কেটে দাও,
ওর শেষ মাথা কোথায় এটা বলার দরকার নাই, যেখান থেকে কাটছো ওইখান থেকে বাকি পুরাটা নিচে নেমে পড়বে, ভাঙ্গে নিচে পড়বে। তো এরকম এইখানে ব্রেক করে দিছো মানে পরের সব গোটাটা ভেঙে নিচে পড়ে যাবে। এই দেখো নিচে পড়ছে, দেখছো? হানি 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 লেখার পর পিছনে যা ছিল সব ভেঙে নিচে পড়ছে। তারপরে এখানে তুমি আরেকটা ব্রেক দিতে চাও, মানে এখানে তুমি আরেকটা ব্রেক বসাইতে চাও, তাহলে কি হবে দেখো। তাইলে এখানে এরপরে মানে এই যে এরপরে যা কিছু ছিল, এই যে এই গোটা অংশটা নিচে নেমে পড়বে ভেঙে। গাছের ডাল মনে করো তুমি কাটছো, তাহলে পরের এই সামনের যে অংশটাই গাছের থাকুক না কেন ওই পুরাটাই ভেঙে নিচে পড়বে। তো ঠিক সেই রকম দেখো, এই দেখছো এই যে মানির পরে যা ছিল সব নিচে পড়ছে। তাহলে তুমি আবার চাও এই যে পানির পরে একটা ব্রেক দিয়ে এগুলাকে নিচে ফেলে দিতে, তাহলে এই যে পানির পরে আবার একটা ব্রেক দিতে হবে তোমাকে, আবার একটা ব্রেক দিতে হবে। তাহলে এটাকে যদি সেভ করে রিফ্রেশ দাও, দেখো পানির পরের গোটা অংশ মানে এই পুরা লাইনটা কিন্তু এর পরে ছিল ভেঙে নিচে পড়ে গেছে। ঠিক এইরকম তুমি প্রত্যেকটা লাইনের পর যদি চাও, তোমাকে ধরে ধরে প্রত্যেকটা লাইনের পরে একটা করে ব্রেক দিতে হবে। তাইলে ও বাকি অংশটাকে যা কিছু থাক বাকি সবগুলাকে ভেঙে চুরে নিচে নামায় দিবে। দেখছো এই যে সবগুলাকে ভেঙে চুরে নিচে নামায় দিছে। এইবারে তোমার কবিতাটা দেখতে সুন্দর হচ্ছে, তাই না? মানে ব্রেকআপের মতো ভেঙে চুরে শেষ। হ্যাঁ, আর ব্রেকআপ হয়ে গেলে যেমন মানুষের জীবন নিঃসঙ্গ একাকী হয়ে যায়, তো এরকম ব্রেক ট্যাগকেও বলা হয় সিঙ্গেল ট্যাগ অথবা এমটি ট্যাগ। হ্যাঁ, এই ওকে, ফাইন। এইবার তোমার হঠাৎ করে মনে হলো যে না, কবিতা লিখছি, এইখানে একটু গ্যাপ হয়েছে, আমি একটু আরেকটু ফাঁকা করতে চাই, আরেকটু নিচে নামাতে চাই, মানে এই আবল তাবল লেখার সাথে এর একটা দূরত্ব মেনটেন করতে চাই। হ্যাঁ, তখন তুমি করবা কি বলতো? এই যে এখান থেকে যেহেতু প্যারাগ্রাফ শেষ হয়েছে, তাহলে এখানে অলরেডি প্যারাগ্রাফের কারণে একটা অংশ আলাদা হয়ে গেছে। আর তুমি যদি উপরন্তু আরেকটা ব্রেক এখানে দিয়ে দিতা, এই যে প্যারাগ্রাফ যেখানে শেষ হয়েছে সেখানে উপরন্তু তুমি একটা ব্রেক বা দুইটা ব্রেক দিয়ে দিতা, তখনও করতো কি মাঝখানের অংশগুলোকে আরো ভেঙে ভেঙে নিচে নামায় দিত। এই দেখছো দূরত্ব তৈরি হয়ে গেছে, মানে ও কিন্তু মাঝখানে এই জায়গাগুলোকে ভেঙে দিছে। একটা ব্রেক তুমি কমায় দাও, দেখো একটা ব্রেক তুমি কমায় দাও, তাহলে দেখবা যে একটু উপরে উঠবে, কারণ এক লাইনকে ভাঙছে, একটা লাইনকে ভাঙছে। এই যে একটু উপরে উঠছে না, একটা লাইনকে ভাঙছে। দেখছো এই যে ব্রেক দিছি, একটু উপরে উঠছে। ওকে, ওরকম আমরা আমাদের সুবিধার্থে নিচে আর কয়েকটা ব্রেক দিয়ে নিলাম, যাতে আমাদের এই জিনিসটা একটু দেখতে ভালো লাগে, নিচে একটু ফাঁকা জায়গা তৈরি হয়ে থাকে ওয়েবসাইটে। আমরা চাইলে আরো কয়েকটা ব্রেক দিয়ে নিতে পারি, নিচের অংশটা যাতে আমাদের দেখতে এরকম 6টা ব্রেক দিচ্ছি। এতে করে হবে কি নিচে আমার একটা ফাঁকা অংশ তৈরি হবে, আমার কাছে দেখতে ভালো হবে। দেখছো ফাঁকা হয়েছে। তো এই হলো আমাদের ঘটনা। তাহলে এই কবিতাটা আমরা একটা কবিতা তৈরি করলাম। এখন তোমার মনে হয়েছে গোটা কবিতাকে আমি একটু ইটালিক করি, কবিতা জিনিসটা দেখতে অন্যরকম লাগুক। তাহলে এই যে একবারে শুরুতে একটা আই দিয়ে দিবা, তারপরে একবারে লাস্টে যেখানে শেষ হয়েছে ওখানে আইটাকে ইটালিকটাকে ক্লোজ করে দিয়ে সেভ দিবা, দিয়ে রিফ্রেশ দিবা, বাস, জিনিস কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে আমরা কিন্তু অলরেডি অনেক ঘটনা ঘটায় ফেলছি, এবং হয়তো তুমি একজন অলরেডি ডেভেলপার হয়ে গেছো। তো কংগ্রাচুলেশনস তোমাকে, আশা করি ভালো লাগছে। তো প্র্যাকটিস করো, যেটুকু পড়াইছে ওইটুকু প্র্যাকটিস করো। নেক্সট ক্লাস আসার পর্যন্ত এই জিনিসগুলা প্র্যাকটিস করে করে একদম ঝালাপালা করে ফেলো। ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট।